নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগের হুমকি সিইসির। ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব, কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়, সবকিছু নির্ধারণ করেন আমলারাই। আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সই হতে পারে কয়েকটি চুক্তি, মার্কিন শুল্ক আরও কমানোর চেষ্টা করবে সরকার, জানালেন প্রেস সচিব। সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের 9 জন দগ্ধ, সবার অবস্থায় সংকটাপন্ন। বিমান বিধ্বস্তের 1 মাস পর মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বলেও জানান সিএসি। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী অঞ্চলের প্রধান কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, সহোদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না। সিইসি আরও বলেন, ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটা একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। পরে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। আমাদের কাজ হচ্ছে, সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকবো। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রস্তুতির বিষয়টি আপনার। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, বৃষ্টির কারণে কৃষকের সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তাই দাম বেশি। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দুপুরে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম। মিরপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয় এমন কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং
পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটামুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সব নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে, যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জানান, যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায় তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়া যায় তাহলে কিছুটা হলেও গণ অভ্যুত্থানের মূল্যায়ন হবে। আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করেই এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা চলছে। ভোটারদের সঙ্গে নানাভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ভিপিজিএস সহ বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, ক্যাম্পাসের এখনকার অবস্থা সম্পর্কে জানান, কোন সংগঠনের কোন কর্মসূচি কি আছে? নাদিরা, আসলে শুধুমাত্র ডাকসুর ইতিহাসে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার ইতিহাস, এটি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে খসড়া তালিকায় 462 জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং বাতিল হয়েছে 47 জনের প্রার্থিতা, এবং যাদের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে বাতিল করা হয়েছে সেই সব 47 জন প্রার্থীদের কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। এবং কিছু কিছু শিক্ষার্থী যারা মনোনয়নপত্র বাতিল হয়েছে ছোটখাটো ভুল ত্রুটির জন্য, তারা ইতিমধ্যেই কিন্তু আপিল করতে শুরু করেছেন, এবং এই আপিলের কার্যক্রম এটি চলবে কিন্তু 25 তারিখ পর্যন্ত, এবং 26 তারিখে মূলত চূড়ান্ত তালিকা প্রকাশ করবে প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান রিটার্নিং কর্মকর্তা। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি নয়, এখানে বিশেষ করে হল সংসদেও কিন্তু বিপুল পরিমাণ প্রার্থী রয়েছে। এই হল সংসদের প্রার্থী তালিকাও যদি আপনাকে বলি, এখানে মনোনয়নপত্র খসড়া তালিকায় যাদের নাম রয়েছে এরকম 1108 জনের নাম খসড়া তালিকায় রয়েছে, এবং বাতিল হয়েছে মাত্র একজনের মনোনয়নপত্র ত্রুটি বিচ্যুতির কারণে। এবং এই যে বিরাট সংখ্যক যে প্রার্থী, এটি কিন্তু আসলে বোঝাই যায় যে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন অনেক উৎসব মুখর, এবং এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটেনি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের কিন্তু খুব একটা অভিযোগ তেমন এই প্রশাসনের কাছে আসেনি। আমরা প্রধান নির্বাচন কমিশনার যিনি, তার সঙ্গে কথা বলে যেটি জেনেছি, 2-1টি অভিযোগ ফোনে তারা পেয়েছেন, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসেনি। অর্থাৎ এই যে সুষ্ঠু এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, এটি কিন্তু অতীতে কখনোই ছিল না। অর্থাৎ নির্ভয়ে নির্বিঘ্নে কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব।
3 দিনের সফরে আজ ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুর 1:30টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং পরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেই বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে 5টি সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের সফররত বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও যোগ দিতে পারেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি দলের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের 2 জন মন্ত্রী ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদার হবে বলে আশা বিশ্লেষকদের। এর আগে 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার বাংলাদেশ সফরে এসেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ছিল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটাতে সরকার সফল হয়েছে। রাজধানীতে এক সেমিনারে প্রেস সচিব জানান, শুল্ক যতটুকু কমিয়ে মার্কিন বাজারে যাওয়া যায় সেটি ছিল সরকারের বড় পরিকল্পনা। অনেকে বলেছিলেন এটা দুর্বল সরকার, ট্যারিফ কমাতে পারবে না। এটা নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। অনেকে বলতে চেয়েছেন এই সরকারের অবস্থান নেই, দুর্বল, কিন্তু সেটি সঠিক হয়নি। মার্কিন বাজারের পাশাপাশি অন্যান্য বাজারেরও হিসেব কষতে হয়েছে। শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা চলমান থাকবে বলে জানান প্রেস সচিব। ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ইটস নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট না। তাদের কি ওই লেভারেজটা আছে কিনা ইউএসএর থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য। প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এনডিএ, এবং এটা আমরা বলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। তো আমরা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে কনফিডেন্ট ছিল উই ক্যান সিকিউর এ বেটার ডিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। সবার অবস্থায় সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজহিল এলাকার টিন শেড বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের স্বজনরা জানান, টিন শেড বাড়িতে ভাড়া থাকেন 2 বোন আসমা ও সালমার পরিবার, সঙ্গে তাদের মাও থাকেন। বাড়িটির পাশে দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে, সেখান থেকে গ্যাস লিক হয়ে বাসাটিতে ছড়িয়ে পড়ে। সেই গ্যাস থেকে আগুন লেগে বাসাটিতে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যান নারী ও শিশুসহ 9 জন। পরে তাদের উদ্ধার করে ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন মারা গেছে। নিহত তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। আজ সকাল 8টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়ালো 37 জনে। গত 21 জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেকেই হতাহত হন। অনেকে এখনো চিকিৎসাধীন। তাদের কারো কারো অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। নিহত 37 জনের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। জাতীয় ঐকমত্য কমিশন বয়েজ ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বলেন, নারী বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে, তবে ঐকমত্য কমিশনে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলে কোনো নারী নেই। সকালে বিএফডিসিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও নারীর ক্ষমতায়ন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি একথা বলেন। রাশেদা কে চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ নারীর ক্ষমতায়ন আসবে না। সংসদে নারী আসন নিয়ে প্রশ্নই থেকে যাবে। বলেন, নারী আসনে সরাসরি নির্বাচনের পাশাপাশি কমিটমেন্ট, পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছাই পারে নারীর ক্ষমতায়ন বাড়াতে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সংসদে হাততালি দেয়া ছাড়া নারীর তেমন কোনো ভূমিকা ছিল না। তাই সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণই নারীদের ক্ষমতা নিশ্চিত করতে পারে। যেটা বাস্তবায়নযোগ্য, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি এই সরকার এসছেন বৈষম্য দূর করার, সবচেয়ে বড় স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে। সর্বস্তরে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সর্বত্র বৈষম্য বিরাজমান। সেই জায়গাটাতে তারা একটা সুদৃঢ় পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপের সূচনা কিন্তু সংসদে নারীর ক্ষমতায়ন, নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে হতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজু নুরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সব ধরনের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে সরকার। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। নুরজাহান বেগম বলেন, স্বাস্থ্য খাতের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়। বিগত সরকার আমলেই এসব সিন্ডিকেটের অবস্থান শক্ত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মেধাভিত্তিক চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পূর্ণ হলে সেবায় গতি আসবে। উপদেষ্টা বলেন, আগামী মাস থেকে ইতিবাচক পরিবর্তন আসবে এই খাতে। এজন্য সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগের হুমকি সিইসির। ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব, কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়, সবকিছু নির্ধারণ করেন আমলারাই। 3 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সই হতে পারে কয়েকটি চুক্তি, মার্কিন শুল্ক আরও কমানোর চেষ্টা করবে সরকার, জানালেন প্রেস সচিব। সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের 9 জন দগ্ধ, সবর অবস্থায় সংকটাপন্ন। বিমান বিধ্বস্তের 1 মাস পর মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।